রমেশ তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে গ্রামের একটি ছোট কোণে সুখে থাকত। তরমুজ বিক্রি করে তারা সংসার চালাতো। রমেশ ছিল গণেশের পরম ভক্ত। ঈশ্বর আমাকে এবং আমার পরিবারকে সর্বদা সুখী রাখুন এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আমরা সব সময় এইভাবেই মানুষকে সাহায্য করতে পারি। গণপতি বাপ্পা মোরিয়া। রমেশ তারপর মন্দির থেকে বাড়ি ফিরছিল, তখন তার পথে এক আম্মার সাথে দেখা হয়। আরে রমেশ বাবা, এত সকালে কোথা থেকে আসছো? আরে আরে আম্মাজি, আমি গণপতি বাবার মন্দিরে গিয়েছিলাম, এই যে প্রসাদ নিন। খুব ভালো রমেশ বাবা, এমন দিন তো কোনোদিন যায় না যে তুমি ভগবানের সেবা করো না। এভাবে ভক্তি পথে চলতে থাকো, তোমার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, এখন আমি যাই, আমার অনেক কাজ আছে গো। আম্মা সেখান থেকে চলে যায় এবং রমেশ বাড়িতে যায় আর বাজারে তার দোকানে তরমুজ নিয়ে যায়। এসো এসো, তরমুজ খাও, মিষ্টি লাল লাল তরমুজ। রমেশের গলা শুনে ক্রেতার ভিড় তার দোকানে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তার দোকানের সব তরমুজ বিক্রি হয়ে যায়। আরে আজ তো আবারও একই ঘটনা ঘটলো, আমার সব তরমুজ আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। চলো এখন বাড়ি যাই, এটা দেখে রুক্মিণী খুব খুশি হবে। রমেশ বাড়ি যেতে থাকে এবং তাকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা রঘু হিংসায় জ্বলতে থাকে। রমেশকে গ্রামের সবাই খুব ভালোবাসতো, কিন্তু রমেশের প্রতিবেশী রঘু খুব খারাপ ছিল। সে রমেশকে দেখে খুব হিংসা করত। সে রমেশের ভালো দেখতেও পারত না। এই রমেশ গ্রামবাসীদের উপর কি যে জাদু করেছে জানি না, সবাই তার দোকানে পৌঁছে যায়, আর এই রমেশ কিছু ব্যবস্থা করতেই হবে আমাকে। রমেশ তার বাড়িতে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তায় রঘু তাকে আটকায়। আরে রমেশ, কোথায় যাচ্ছ? वो भी इतनी तेजी में? अरे नहीं नहीं रघु, इतनी तेजी में कहाँ? मैं तो बस अपने घर जा रहा था। क्या बात है, तुम्हारे आज भी सारे फल बिक गए। तुम अपने फलों में कुछ मिलाते हो क्या? अरे नहीं भाई, मैं ये सब कैसे कर सकता हूँ? मैं अपने फलों में क्यों कुछ मिलाऊंगा? तुम ऐसा क्यों कह रहे हो? जैसे ही तुम बाजार में अपनी दुकान लगाते हो, तुम्हारी दुकान पर ग्राहकों की बड़ी तादाद में भीड़ जमा हो जाती है और देखते ही देखते सारे फल बिक भी जाते हैं। ऐसा क्या? अरे भाई रघु, ये तो মানুষের ভালোবাসার ফল। যাও ওরা আমাকে দেখায়, আমাকে যেতে দাও তো, আমার সন্তানরা আমার জন্য অপেক্ষা করছে। রমেশ সেখান থেকে চলে যায় এবং রঘু এটা দেখে রেগে আগুন হয়ে যায়। এই রমেশ নিজেকে কি মনে করে? এখন দেখো আমি কি করি, যার কারণে এর কাজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। রমেশের কাজ নষ্ট করে দেওয়ার জন্য সে রমেশের মতো তরমুজ বিক্রি শুরু করে। আরে হ্যাঁ, সবাই আমার দোকানে এসো, তাজা তাজা তরমুজ কিনে নাও, তাড়াতাড়ি এসো। আরে ভাই, কত করে দাম এই তরমুজের? ভাই, এই তরমুজের দাম 100 টাকা কেজি। নাও নাও, খুব মিষ্টি। তরমুজ এত দামি? রমেশ তোমার চেয়ে ভালো দাম বলে। সাবধান, আমার দোকানে এসে রমেশের নাম নিয়ে দেখো তো। এখন তুমি এখানে এসেছো, তোমাকে এই তরমুজ কিনতেই হবে। এই নাও, আমাকে টাকা দাও। আরে আরে, এটা কি ধরনের জবরদস্তি? প্রথমে তুমি তো 100 কেজিতে তরমুজ বিক্রি করছো, তার উপর তুমি আমাদের এটা কিনতে বাধ্য করছো। আর আমরা তোমার কাছ থেকে তরমুজ কিনতে চাই না, আমরা এখন রমেশের কাছে গিয়েই তরমুজ কিনবো। রঘু রেগে লোকটিকে দূরে ঠেলে দেয়। আরে আরে, কেউ এসো, এই দুষ্ট লোকের হাত থেকে আমাকে বাঁচাও, সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। বাজারের লোকেরা রঘুর ওপর খুব রেগে যায় এবং তাকে মারধর শুরু করে। তখনই রমেশ রঘুকে বাঁচাতে আসে। আরে ভাই, এ কি করছো? ছেড়ে দাও, আজ ওকে মেরে ফেলবে নাকি? রমেশ, তুমি মাঝখান থেকে সরে যাও, সে আমাকে ধাক্কা দিয়েছে আর এত দামি ফল বিক্রি করছে, আর তার উপরে এত খারাপ ব্যবহার। আমি তাকে আজকে ছাড়বই না। আরে ভাই, ওকে মাফ করে দাও, সে ভুল করেছে আর এখন সে আর এই ধরনের কাজ করবে না। ঠিক আছে ভাই রমেশ, তুমি যখন বলছো আমি ছেড়ে দিচ্ছি। সবাই সেখান থেকে চলে যায়। রঘু, তুমি কি ঠিক আছো? আমার থেকে দূরে থাকো, তোমার কারণে এই সব হয়েছে। তুমি যদি এর মাঝে না আসছে তাহলে আজ আমি ওকে ছাড়তাম না। যাও তো তোমার কাজ করো। রঘুর খারাপ ব্যবহার দেখে গ্রামের কেউ তার থেকে ফল কিনত না। এটা দেখে রঘু রমেশকে আরো ঘৃণা করতে থাকে। সে এক তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সব কথা বলে দেয়।
বাবা, আমাকে সাহায্য করুন। রমেশ আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সে নিজেকে গণেশের একজন মহান ভক্ত মনে করে। বাবা, এমন কিছু করুন যাতে তার সব ভক্তি চলে যায়। ঠিক আছে, সে গণেশের ভক্ত, তাহলে তো ঠিকই আছে। ঠিক আছে, তার থেকে প্রতিশোধ তো নেওয়াই উচিত। এখন আমি তার কাছ থেকে প্রতিশোধ নেব, তবেই আমি আর গণেশকে বিভ্রান্ত করতে সক্ষম হব এবং সেই গণেশের বিরুদ্ধে আমার প্রতিশোধও পূর্ণ হবে। কেন তুমি গণেশজির কাছ থেকে প্রতিশোধ নিতে চাও? অনেক দিন আগে গণেশ আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছিল আর আমার পরিবারকেও আমার কাছ থেকে দূরে ফেলে দিয়েছিল। এখন দেখো সেই গণেশের কাছ থেকে আমি কিভাবে এর প্রতিশোধ নিই। তান্ত্রিক গণেশকে ঘৃণা করত, কারণ গণেশজি তাকে তার পূর্বজন্মে অভিশাপ দিয়েছিলেন যে সে তার কালো জাদুর কারণে কখনোই সুখী হতে পারবে না। সে যদি সুখী জীবনযাপন করতে চায় তাহলে তাকে তার কালো জাদু ত্যাগ করতে হবে। গণেশের প্রতি ঘৃণার কারণে সে রঘুকে সাহায্য করতে রাজি হয়। রঘু, তুমি যদি সত্যি রমেশের কাছ থেকে প্রতিশোধ চাও তাহলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ মহারাজ, তবে আপনাকে সেই রমেশকে এমন ভাবে শাস্তি দিতে হবে যাতে সে আর কখনো আমার সাথে ঝামেলা করার সাহস না পায় এবং গ্রাম থেকে চলে যায়। আমি তার অবস্থা এমন করে দেব যে তার ভগবানও তাকে বাঁচাতে পারবে না। কি করবেন আপনি বাবা? রঘু এবং তান্ত্রিক একসাথে রমেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করে। সে তান্ত্রিকের কালো জাদু ব্যবহার করে কালো চাঁদ নামে এক রাক্ষস প্রকাশ করে যে রমেশ এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে। যাও কালো চাঁদ, ওই রমেশের বাড়িতে গিয়ে তার ফসল ও সব ফল নষ্ট করে দাও। জয় গো মহারাজ। রাত নামার পর সাথে সাথেই কালো চাঁদ রমেশের বাড়ি পৌঁছে যায় এবং অন্ধকারের আড়ালে সে তার বিক্রির জন্য রাখা সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় ভগবান, আমার পুরো ফসল আর তরমুজ নষ্ট হয়ে গেছে। এখন আমি বাজারে কি বিক্রি করব? কি হয়েছে? কে করেছে সব? রুক্মিণী, জানি না এখন কি হবে। প্রভু আমাদের রক্ষা করুন। কিভাবে এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এখন শুধুমাত্র ভগবান গণেশই আমাদের সাহায্য করতে পারেন। চলো আমরা তার কাছে প্রার্থনা করি। রুক্মিণী এবং রমেশ দুজনেই মন্দিরে যান এবং গণেশের কাছে প্রার্থনা শুরু করে আর দুজনেই কাঁদতে থাকে। রমেশকে দুঃখিত দেখে গণেশজি বিচলিত হন। এখন তো কিছু একটা করতেই হবে, না হলে এই তান্ত্রিক রমেশের জীবন কঠিন করে দেবে। রাত্রি নামলে কালো চাঁদ আবার রমেশের বাড়িতে আসে। তারপর আকাশে একটি বজ্রপাত হয় এবং সেখান থেকেই বিদ্যুতের আলো এসে পড়ে আর ভগবান গণেশ আবির্ভূত হন। আচ্ছা, গণেশ এসেছে তার ভক্তকে বাঁচাতে। তুমি কে? আর তুমি আমার প্রভুকে এরম কেন বলছো? তোমার সাহস কি করে হয়? আচ্ছা, এখন তুই আমাকে থামাবি? আমি এখনই তোকে বোঝাচ্ছি। এই কালো চাঁদ, এই রমেশকে তার কাজের জন্য শাস্তি দাও। কালো চাঁদ তার শক্তি দিয়ে রমেশকে বাতাসে তুলে তাকে নিচে ফেলে দেয়, তারপর আবার বাতাসে তোলে, আবার নিচে ফেলে দেয়। তান্ত্রিক, আমার সামনে তোমার এত সাহস যে আমার ভক্তকে আঘাত করো? আজ তোমার শেষ নিশ্চিত। এটা দেখে কালো চাঁদ আর তান্ত্রিক খুব রেগে যায় আর তারা গণেশের সাথে যুদ্ধ শুরু করে। কালো চাঁদ গণেশের আক্রমণে মারা যায়। এই দেখে তান্ত্রিকও ভয় পেয়ে যায়। এটা কিভাবে হতে পারে? আমার কালো চাঁদ মরে গেল। এখন এই গণেশের হাত থেকে আমাকে তো কেউ বাঁচাতে পারবে না। আমাকে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি একটা ভুল করে ফেলেছি। আমার ভক্তকে কষ্ট দেওয়ার সাহস কি করে হয় তোর? আজ এখনই তোর শেষ হবে। তান্ত্রিক এবং কালো চাঁদের এই অবস্থা দেখে রঘু আস্তে আস্তে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মূষক রাজ তাকে যেতে দেখে আটকে দেয়। কি? আচ্ছা, তো তুমি রঘু আর তুমি আমার প্রভুর ক্ষতি করতে চেয়েছো? এখন আমি তোমাকে ছাড়বো না। দেখুন প্রভু, এই রঘুকে ভীতু, একটু আগুনেই ভয় পাচ্ছে। মূষক রাজ এক চুটকি বাজায় আর রঘুর পিছনে আগুন ধরে যায় এবং সে পুরো মাঠে দৌড়তে শুরু করে। এটা দেখে সবাই হাসতে থাকে। আমাকে ক্ষমা করো প্রভু, আমি রমেশকে কখনোই আর কষ্ট দেব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি হুজুর। গণেশজি তান্ত্রিকের কাছ থেকে তার কালো জাদুর সমস্ত শক্তি কেড়ে নেন এবং রঘুকেও সতর্ক করে দেন।
রঘু, তুমি যদি এই দুষ্ট কাজ বন্ধ না করো তাহলে আমি তোমাকেও শেষ করে দেব। এখন এখান থেকে চলে যাও। মূষকরাজ চুটকি বাজিয়ে রঘুর পিছনের আগুন নিভিয়ে দেন আর সে সেখান থেকে চলে যায়। এই নাও রমেশ, এটা একটা মায়াবী তরমুজ। আমি চলে যাবার পর এটাকে তোমার ক্ষেতের মাঝখানে নিয়ে গিয়ে পুঁতে দাও। রমেশকে আশীর্বাদ হিসাবে একটি দুর্দান্ত এবং চকচকে তরমুজ দেওয়া হয় এবং গণেশজি সেখান থেকে চলে যান। রমেশ এবং তার স্ত্রী তরমুজটি মাঠের মাঝখানে নিয়ে যায় এবং হঠাৎ একটি উজ্জ্বল আলো আসে আর তরমুজ থেকে তরমুজের রসের ঝর্ণা বইতে থাকে। দেখো দেখো রুক্মিণী, এই তরমুজ থেকে তো রসের ঝর্ণা বইতে শুরু করেছে আর আমাদের ক্ষেত তো যেন সুইমিং পুলের মতো হয়ে গেছে। রমেশ তরমুজের একটি সুইমিং পুল তৈরি করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। সবাই রমেশের সুইমিং পুল দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। গ্রামের সবাই টিকিট কিনে রমেশের সুইমিং পুল দেখতে আসে। গণেশের আশীর্বাদে রমেশ ও তার পরিবার আবার আনন্দের সাথে জীবনযাপন করতে থাকে। তারা গরিবের মধ্যে তরমুজের রস বিক্রি করতে থাকে। দেখতে দেখতে রমেশ অনেক অনেক বড়লোক হয়ে যায়।